হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব ৩৪। পর্বটি রোম্যান্টিক, চাইলে স্কিপ করতে পারেন। তোমাকে ছাড়াই আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না জিয়ে রূপ কথা তোমাকে শোনাই। সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন, হয়নি কখনো মন। সারাটা রাত আসছে না ঘুম, ধরেছি হাত, থাকবো সারা জীবন। আকাশ হারাই যেখানে, তোমায় ছোবো সেখানে। ও ভালোবাসো এখনই, পরে কি হয় কে জানে। সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন, হয়নি কখনো মন। গান শেষ হতেই উচ্ছ্বাসিত তামান্না জোরে তালি দিতে লাগলো, চোখে মুখে খুশির ঝিলিক। তালহা গিটারটা ফ্লোরে রেখে হেসে জিজ্ঞেস করলো, কেমন লাগলো গানটা? তামান্না মুগ্ধ চোখে তাকিয়ে বলল, অসাধারণ, আপনার গলার সুরটা একেবারে মন ছুঁয়ে গেল ভাইয়া। আস্তাগফিরুল্লাহ। তালহার হঠাৎ এমন প্রতিক্রিয়ায় চমকে উঠল তামান্না। চারপাশে তাকিয়ে কিছু ঘটেছে কিনা বোঝার চেষ্টা করলো, কিন্তু কোথাও কিছু অস্বাভাবিক দেখল না। কি হয়েছে? অবাক হয়ে জিজ্ঞেস করলো সে। তালহা গম্ভীর গলায় বলল, তুমি আমাকে ভাইয়া বলো কেন? আমার অলরেডি একটা বোন আছে, একাধিক বোনের দরকার নেই আমার। মুচকি হাসলো তামান্না। বিদ্যুতের ক্ষীণ ঝলকানি আকাশ তীরে আলো ফেলছে, মাঝে মাঝে অল্প অল্প শীতল হাওয়া বইছে। আকাশ জুড়ে ঘন মেঘ, যেন কোনো এক দুরন্ত ঝড় ঠিক প্রস্তুতি নিচ্ছেন আমার, হয়তো কালবৈশাখী নামবে এই রাতেই। তামান্নার সেই রহস্যময় হাসিটা দেখে তালহার কপালে ভাঁজ পড়ে গেল। ভ্রু কুঁচকে তাকালো সে। ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছে তার মনে। হাসছো কেন তামান্না ভাটিয়া? চোখ ছোট করে জিজ্ঞেস করলো তালহা। না, এমনি। কাঁধ ঝাঁকালো তামান্না। একদম না, কিছু একটা হয়েছে, বলো। কচু হয়েছে। চোখ ঘুরিয়ে হঠাৎ করে উঠে দাঁড়ালো তামান্না। তালহাও গিটার হাতে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ধ্যাত, কিছুটা অসন্তোষ প্রকাশ করলো তালহা। আকাশের গর্জন যেন আরো কাছে আসছে। হাওয়াটা ঠান্ডা, কাঁধে এসে লাগছে ফিসফিস করে। ঝড় হতে পারে, আবহাওয়াটা ভালো লাগছে না। একটু থেমে আবার বলল তামান্না, চলুন খেয়ে নিই, ভাইয়াও বোধহয় এখন খাবেন। চলো। তালহা নিচু স্বরে বলল। মাথা হেলিয়ে সামনে পা বাড়ালো তামান্না। তালহাও গিটারটা এক হাতে ধরে তার পেছন পেছন হাঁটতে লাগলো চুপচাপ। আজ প্রথমবার অরার হাতে রান্না খেয়েছে আরিশ, তাও আবার নিজের পছন্দের সব খাবার। সাধারণত ভদ্রলোক কড়া ডায়েট মেনে চলে। প্রতিদিনের খাদ্য তালিকায় কার্ব কম, প্রোটিন বেশি, সব কিছু নিখুঁত হিসেবেই চলে। স্বাস্থ্য সচেতনতা তার জীবনের অপরিহার্য অংশ। তেজরিন খান আরিশ নিজের ফিটনেস ধরে রাখতে বরাবরই দৃঢ় সংকল্প। তবে আজ সব নিয়মের বাঁধন আলগা করেই পেট ভরে খেয়ে ফেলেছে। ভালোবাসার মানুষ যখন নিজের হাতে রান্না করে তখন আর ক্যালোরির হিসাব চলে না। আরিশ খাওয়া শেষে ধীরে ধীরে হাত মুখ ধুয়ে উঠল। চোখে মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট। ঠিক সেই সময় তালহার তামান্না এসে ঢুকলো ডাইনিং রুমে। অরার খাওয়াও শেষ হয়ে গেছে। ভাবি, আপনি কেন কষ্ট করলেন? আমাকে একবার ডাক দিলেই তো হতো, মিনমিনে গলায় বলল তামান্না। ততক্ষণে তালহা চেয়ার টেনে বসে পড়েছে। তাসলিমাও এসে খাওয়ার জায়গায় বসেছেন। তবে সাবিয়া নিজ ঘরে, তার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না। ডাক দিতে হবে কেন তামান্না? চোখ সরু করে বললেন তাসলিমা। তোমার কাজই তো এটা দেখাশোনা করা, কে কখন খাবে, কে বসেছে, কে আসেনি, এসব। আর তালহা, তোকে একটা কথা বলেছিলাম আমি, মনে হয় ভুলে গেছিস। তাসলিমা খাতুনের স্বরে একটা চাপা রাগ ছিল। তালহা কিছু বলল না, চুপ করে রইল। তামান্না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখনই আরিশ গলা খাকারি দিয়ে বলল, একদিন খেয়াল না রাখলে এমন কিছু হয়ে যায় না চাচি। আফটার অল ওর বয়স তো সাবিহার মতোই, বরং তার চেয়েও ছোট। ইচ্ছে মতো কিছু করার বা না করার বয়স এটা। আর তালহার গানের গলা দারুণ, ও তো শুধু গান শুনছিল। তাসলিমা খাতুন চুপ করে গেলেন। মনে মনে নিজের ছেলের ওপর ভীষণ রাগ করলেন। কখন আবার আরিশ কি বলে সেই ভয়ে ওরা মাথা নিচু করে বসে আছে। আরিশের হালকা মন্তব্যে তামান্নার মুখে আবার হাসি ফুটেছে। একটু স্বস্তির ছাপ নিয়ে সে সবার সামনে খাবার পরিবেশন করছে। হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো আরিশ, চোখ পাকিয়ে ওরার দিকে তাকালো। তারপর এক ভরসা মেশানো ইশারায় বলল নিজের ঘরে যেতে। ওরা বসা উঠে ডাইনিং রুম থেকে বেরিয়ে সোজা সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল।
সাবিয়া খেয়েছে? শুধালো আরিশ। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তাসলিমা। বললেন, মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে ফেলেছে প্রায়। আরিশের কপালের ভাঁজ গাঢ় হলো। কিছু না বলে ঘুরে দাঁড়ালো আর ডাইনিং রুম থেকে ধীর পায়ে বেরিয়ে গেল। জানালার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সাবিয়া, পরনে সাদামাটা একটা টি শার্ট আর ঢিলেঢালা প্লাজো। শহরে আসার পর তার ভেতরে বেশ কিছুটা বদল এসেছে, চেহারায়, পোশাকে, ভাবনায়। এখন সে অনায়াসে ওয়েস্টার্ন ড্রেস পরতেও জানে। তার দৃষ্টি এখন বাইরের ঝাপসা আলোয় নয়, ভেতরের অন্ধকারে আটকে আছে। মাথায় কেবল একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছে, কিভাবে অরাকে চিরতরে আরিশের জীবন থেকে মুছে ফেলা যায়। চাইলেই হয়তো চলে যেতে পারে সেই বাড়ি থেকে, কিন্তু যাওয়ার আগে এমন কিছু করতে চায় যেন অরার অধ্যায়টা বন্ধ না হলেও অন্তত নড়বড়ে হয়ে পড়ে, যেন ওর দম নিতে কষ্ট হয়, যেন আরিশ আর কখনো চোখ বুজে ওকে বিশ্বাস করতে না পারে। সাবিহা, চেনা কণ্ঠে শুনে চমকে উঠল সে। তড়িৎ গতিতে ঘুরে তাকালো দরজার কাছে দাঁড়িয়ে আরিশ। পরনে কালো টি শার্ট আর জিন্স, মুখে একরাশ ক্লান্তি আর চোখে কড়াভাবে চাপা রাগ। আরিশ, ভেতরে এসো। আরিশ ঘরে ঢুকে ধীরে চেয়ার টেনে বসলো। সাবিয়ার সামনাসামনি এসে দাঁড়াতেই বলল, আরিশ না, আরিশ ভাইয়া বলে ডাকবে তুমি। বয়সে তোমার থেকে বড় আমি, সেটা কি ভুলে যাও? আরিশের কণ্ঠে গাম্ভীর্যের ছাপ স্পষ্ট। সাবিয়ার গা জ্বলে উঠল ভেতরে ভেতরে। ভাবছিল খাবারের কথা বলবে, হয়তো মমতা দেখাবে, তা না করে জ্ঞান দিচ্ছে। সরি, ইটস ওকে। খাওয়া দাওয়া ঠিক মতো করছো না কেন? আমি বিদেশে যাব না আরিশ। একটু থেমে ফের বলল সে, আমি বিদেশে যাব না ভাইয়া। কেন যাবে না? কত ছেলেমেয়ের স্বপ্ন দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে, আর তুমি সেই সুযোগ পেয়েও হাতছাড়া করতে চাচ্ছ। এক মুহূর্ত নীরব থেকে বলল সাবিহা, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। আরিশ চুপ করে গেল, এক দৃষ্টিতে তাকালো সাবিহার দিকে, তারপর ঠান্ডা গলায় বলল, দেখো সাবিয়া, তুমি ওরার সাথে যা করেছো, তারপর তোমাকে এই বাড়িতে রাখার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু চাচার মেয়ে তুমি, তোমার সাথে অবিচার করতে পারবো না আমি। চাচা আমার জন্য অনেক কিছু করেছেন, তাই জন্য বলছি দেশের বাইরে যাও, লেখাপড়া করো, নিজের ক্যারিয়ার তৈরি করো। আচমকা সাবিয়া আরিশের সামনে ফ্লোরে বসে পড়ল। আরিশ বিরক্ত হলো তাতে, কপাল কুঁচকে এলো তার। প্লিজ আরিশ ভাইয়া, আমাকে দূরে পাঠিও না, আমি এখানেই থাকতে চাই। বসা থেকে উঠে দাঁড়ালো আরিশ, রাগে চোখ লাল হয়ে গেছে তার। দূরে তো তুমি অবশ্যই যাবে সাবিয়া, হয় পড়াশোনার জন্য, নয়তো অন্য কিছুর জন্য। আমার ওরার আশেপাশেও রাখবো না তোমাকে। আরিশ হন নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। চোখের সামনে ঝাপসা হয়ে গেল সব। ক্ষণেক বাদে রাগের চেয়ারটা উপরে ফেলে দিল সাবিহা। নিজের চুল টানতে লাগলো। মৃত বাবার উপর ভীষণ রাগ হচ্ছে তার। মরার আগে কিছু জায়গা সম্পত্তি অন্তত তাদের নামে লিখে দিয়ে যেতেন। ঢাকা শহরে এত কিছু আরিশের, অথচ তালহাদের নামে কিচ্ছু নেই। আছে কেবল গ্রামে কয়েক বিঘা জমি। অনেকক্ষণ হলো ঘরে এসে বিছানায় চুপচাপ বসে আছে ওরা। বারবার দরজার দিকে তাকাচ্ছে সে। আরিশ কি রাগ করেছে? না, রাগ করারই বা কি আছে? মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেসবের উত্তরও যেন নিজেই দিচ্ছে ওরা। বসে থাকতে আর ভালো লাগছে না তার, ভাবলো শুয়ে পড়বে। ঠিক তখনই দরজা আটকে যাওয়ার শব্দে চমকে তাকালো সে। আরিশের চোখে চোখ পড়তেই বুকের ভেতর কেমন করে উঠল ওরার। ভয়ে দৃষ্টিনত করে নিজেকে গুটিয়ে নিল বিছানার এক কোণে। আরিশ ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে। বিছানায় বসতে বসতে নিজের টি শার্ট খুলতে খুলতে শান্ত গলায় বলল, হোয়াটস হ্যাপেন হামিং বার্ড? ওরা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। উন্মুক্ত শরীরে অপূর্ব লাগছে তার রাগে ভূতকে, কিন্তু ভদ্রলোকের চোখগুলো অমন লাল কেন? কার সাথে রাগ করলো? ওরার ভয়ার্ত দৃষ্টি দেখে মুচকি হাসলো আরিশ। ওরা একটু হলেও স্বস্তি পেল তাতে। আপনি রাগ করেছেন কেন? কারণ আমি তোমার রাগী ভূত, সেজন্য। চমকালো ওরা। উনি কিভাবে জানলেন এই নাম? আমতা আমতা করে শুধালো, আপনি কিভাবে? আরিশ অরার দিকে এগোলো, জাপটে ধরে কোলে তুলে বসালো তাকে। শাড়ি পরে এভাবে বসতে একটু অস্বস্তি লাগছে অরার, কিন্তু কি আর করার। ওই যে সেদিন নেশার ঘরে বলেছিলে। লজ্জায় চোখ মুখ কুঁচকে ফেললো ওরা। আর কি কি বলেছিল, করেছিল, সেসব ভেবে হাঁসফাঁস করছে। আর কি কি করেছিলাম? থেমে থেমে প্রশ্ন করছিল ওরা। আরিশ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখের গভীরে, তারপর নিঃশব্দে হাত রাখলো অরার কোমরে। অরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল, বুঝতে পারছিল না কি হতে যাচ্ছে। আরিশ ধীরে এগিয়ে এলো, তার চোখ আটকে রইল অরার ঠোঁটে। আরিশের আগ্রাসী চুম্বনে এলোমেলো হতে লাগলো সে। মিনিট পাঁচেক ওভাবেই চলল। যখন আরিশ থামলো তখন ওরার টালমাটাল অবস্থা। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। আরিশের চোখে মুখে দুষ্টুমির ঝিলিক। এসব করছিলে হটি? হটি? চোখ বড় বড় করে ফেলল ওরা। আরিশ তাকে হটি বলল কেন? তার মানে নেশার ঘরে সে এরকম আদর করেছে? ছি ছি, নিজের হাত দিয়েই চোখ মুখ চেপে ধরল ওরা। আরিশ ওর অবস্থা দেখে হাসছে। এমনিতেই কিস করতে গিয়ে ঠোঁটের সব লিপস্টিক ঘেটে গিয়ে থুতনিতে লেগে গেছে, তার উপর এমন বোকা বোকা কাজকর্ম।
ওরে লজ্জা রে, সেদিন কোথায় ছিল এত লজ্জা? তখন তো আমি বারণ করা সত্ত্বেও শোনোনি। ওরা কিছু বলল না, চুপ করে রইল ওভাবেই। আজ আমিও বারণ শুনবো না পাখি। আই ওয়ান্ট ইউ টু বি মাইন, রাইট হেয়ার রাইট নাও। আই ক্যান টেক ইট এনিমোর, আই নিড ইউ। আচমকা আরিসের এমন আবদারে ঘাবড়ে গেল ওরা। চেহারা থেকে হাত সরিয়ে কিছু একটা বলতেই যাবে এমন সময় আরিশ হাত দিয়ে ওরার মুখ চেপে ধরল। ওরা আরিশের দিকে তাকালো, চোখে মুখে তীব্র মোহ তার। ভয় পেল ওরা, না জানি কি করে এবার আরিশ। চুপ, না বলবে না হামিংবার্ড? আজকে আমি আর ধৈর্য ধরতে পারছি না। তুমি জানোই তো আমি বড্ড অধৈর্য। আরিশ কথা বলতে বলতে বিছানায় শুয়ে দিল ওরাকে, শাড়ির আঁচল পাশে ছড়িয়ে অরার উপর চড়াও হলো সে। মুহূর্তের মধ্যে অরার পুরো মুখমণ্ডল এবং গলা আরিশের ঠোঁটের স্পর্শে ভরে উঠল। হাঁসফাঁস করছে অরা, আরিশ তাকে কিছু বলারই সুযোগ দিচ্ছে না। সেই পাগলামি, সেই হিংস্রতা। এমনিতে আরিশ সাধারণত শান্ত এবং স্বাভাবিক থাকে, তবে বিশেষ মুহূর্তে তার আবেগের তীব্রতা তাকে কখনোই পুরোপুরি শান্ত থাকতে দেয় না। এই মুহূর্তগুলোতে তার অনুভূতি আরও গভীর হয়ে ওঠে, যা তার আচরণে পরিবর্তন নিয়ে আসে। আরিশ প্লিজ শুনুন। শশ, চুপ। অন্য কিছু বলো পাখি, যেমন কিস মি আরিশ অথবা আই ওয়ান্ট মোর। প্লিজ বেবি সে দ্যাট। অরার চুল খামচে ধরে বলল আরিশ। সে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে অরার শাড়ি, চুড়ি, গয়নাগুলো। অরা চাইলেও থামাতে পারছে না আরিশকে, তাই বাধ্য হয়ে চুপ করে রইল। কিছুক্ষণের মধ্যেই আরিশের মেজাজ বিগড়ে গেল। শোয়া থেকে উঠে বসে হাঁপাতে লাগলো সে। সমস্যার কথা আগে বলনি কেন? বলতেই তো চেয়েছিলাম, আপনি শোনার অবস্থায় ছিলেন? কপাল চেপে ধরে বসে আছে আরিশ, গলা শুকিয়ে গেছে তার। বিছানা থেকে পোশাক হাতে নিয়ে উঠে দাঁড়ালো সে। ওরা উঠে বসেছে গায়ে বিছানার চাদর। আরিশের চোখে মুখে তীব্র রাগ, যেন একটি আগুনের শিখা। ওরাকে একেবারে চমকে দিয়ে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করলো আরিশ। ওরা ভয়ে আতঙ্কে কিছু বলতে পারল না। সে শুধু নিঃশব্দে বসে রইল। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে গেল আরিশ। ঘরের ভাঙাচোরা অবস্থায় তাকে দীর্ঘ নিঃশ্বাস ফেলল ওরা। সবকিছু তছনছ করে ফেলেছে আরিশ। সারা রাত ওইভাবে বসে রইল ওরা, অপেক্ষা করতে লাগলো আরিশের, কিন্তু সে আর ফিরে এলো না ঘরে। ফজরের আজানের আগে আগে চোখ লেগে এলো অরার। কখন ঘুমিয়ে পড়েছিল টেরও পেল না সে। ভোরের আলো ধীরে ধীরে ঘরে প্রবেশ করছে, সকালের নরম রোদ জানালা দিয়ে ভেসে আসছে। বাইরে যানবাহনের কর্কশ শব্দ কানে ভেসে আসে, তবে জানালা বন্ধ রাখলে শব্দটা অনেকটাই কমে যায়। কিন্তু ওরা সবসময় জানালা খোলা রেখেই ঘুমায়। রাতের আকাশে মেঘ জমেছিল, তবে ঝড় বৃষ্টি হয়নি। শুধুমাত্র এক মৃদু ঠান্ডা হাওয়া গুঞ্জরিত হচ্ছিল। অ্যালার্ম ঘড়ির শব্দে হঠাৎ নড়ে চড়ে উঠল ওরা। সকাল 8:30টায় অ্যালার্মটা সেট করা ছিল, এটি মূলত আরিশের অফিসে যাওয়ার জন্য। তবে প্রতিদিনের মতো আজও ওরার ঘুম আগে ভেঙে গেল। আজও তার ব্যতিক্রম হয়নি। ঘুম ঘুম চোখে কিছু সময়ের জন্য তাকিয়ে থেকে ওরা বুঝতে পারল আজও সে আরিশের বুকের মধ্যে শুয়ে আছে। পুরো বিষয়টা বুঝতেই তার ঘুম ঘুম ভাব একেবারে কেটে গেল। চোখে ভালো করে তাকিয়ে দেখলো, হ্যাঁ, আরিশ তার সামনে শুয়ে আছে, আর ওরা আরিশের হাতের উপর শুয়ে তার বুকের দিকে মুখ গুজে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেললো ওরা, মনে মনে ভাবলো যাক, লোকটার রাগ কমেছে। তবে ওরার মনে কোনো দোষ ছিল না। অনেকবার সে চেয়েছিল বলার সমস্যা আছে, কিন্তু কে শোনে কার কথা। গুড মর্নিং হামিংবার্ড। আরিশের ঘুম জড়ানো কণ্ঠটা দারুণ লাগে ওরার। মিষ্টি করে হাসলো ওরা। গুড মর্নিং। 8:30 বেজেছে? হ্যাঁ, ঘড়ি তো তাই বলছে। 8:40 বেজেছে। আড়মোড়া ভেঙে ওরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল আরিশ। মনে হচ্ছে টম তার জেরিকে বুকের মধ্যে লুকিয়ে রেখেছে। ওরা আরিশের বুকে মুখ গুজে আছে আর মুচকি মুচকি হাসছে। আরিশের গায়ের গন্ধটা খুব ভালো লাগে ওর। তাহলে এখন উঠতে হবে, যান। অফিসে যাননি 3 দিন হলো, গিয়ে দেখতে হবে কি অবস্থা এখানকার। শোয়া থেকে উঠে বসলো আরিশ। ওরা উঠে বসেছে। হ্যাঁ, যেতে তো হবেই। আর বলো না, একটু চোখের আড়াল করলেই সবাই লুটেপুটে খাওয়ার চেষ্টা করে। বিয়ের পর থেকে ইতালিতে একবারও যাওয়া হয়নি বলে ওখানকার অবস্থা কি হয়েছে তা তো শুনলে। একা মানুষ 2 জায়গায় থাকাও সম্ভব না। ভাবছি তালহাকে ভালো করে কাজকর্ম শিখিয়ে ইতালি পাঠিয়ে দেব, কেমন হবে? ওরার অবাক লাগছে। আরিশ তার সাথে কাজের বিষয়ে আলোচনা করছে। হামিংবার্ড সে সামথিং। হ্যাঁ, ভালোই হবে। নিজেদের লোক থাকলে আপনাকে আর টেনশন করতে হবে না। হ্যাঁ সেটাই। থাকো, ফ্রেশ হয়ে আসছি আমি। আচ্ছা। ওয়াশরুমের দিকে এগোলো আরিশ। ওরা চটজলদি জামাকাপড় চেঞ্জ করে রান্নাঘরের দিকে এগোলো।